ডাক্তারের কথা মনে হইতে স্কুটারের দিক পরিবর্তন করিয়া ডাক্তার অভিমুখে রওনা হইল। পুলিশ, এসপি, এনএসআই প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত সকল খুনিদের চোখে ধুলি দিয়া রেন্টু প্রাণ বাঁচাইল, আহত হইলেও এখন পর্যন্ত সে জীবিত আছে। কি আশ্চর্য! দয়াময় আল্লাহর কি অপার মহিমা, কি কুদরত! রেন্টুর পকেট টাকা আসিল কিভাবে, কোথা হইতে, ইহা আল্লাহ বিনে কেহই জানেন না। রেন্টুর তো মনে নাই। ইহা কি যে মনু ভাইয়ের প্যান্ট শার্ট পরিয়া রেন্টু পালাইয়াছে, সেই মনু ভাইয়ের টাকা? তবে কি মনু ভাই টাকাসহই প্যান্ট দিয়াছিল? হইবে হয়তো তাহাই। ইহা দয়াময় খোদাই ভালো জানেন। স্কুটারের ভাড়া ঢুকাইয়া রেন্টু দ্রুত ডাক্তারের চেম্বারে প্রবেশ করিল। রেন্টুর অবস্থা দেখিয়া ডাক্তার কিছু সময় নির্বাক, হতবাক হইয়া থাকিয়া কহিলেন, আমি তো আপনার চিকিৎসা করিতে পারিব না। আপনাকে সার্জিক্যাল ডাক্তারের কাছে যাইতে হইবে। আমি তো মেডিসিনের ডাক্তার। আমার কাছে এই কাগজের প্যাড এবং কলম ছাড়া আর কিছুই নাই। আপনার দেহে সেলাই লাগিবে এবং অস্ত্রোপচার অপারেশন করিয়া অন্তত একটি গুলি বাহির করিতেই হইবে। আমার কাছে তো কোন যন্ত্রপাতি নাই, অস্ত্রোপচার সেলাই ইহা আমার কাজও নহে। আমি আপনার চিকিৎসা করিতে অপারগ, আমি শুধু ঔষধ লিখিতে পারি। ইহা আমার কাজ। রেন্টুর অন্য কোন ডাক্তারের নিকট যাওয়া সম্ভব না, কারণ অন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার নিয়মানুযায়ী পুলিশকে খবর দিয়া তাহার পর গুলিতে আহত রোগীর চিকিৎসা করিবেন। আর পুলিশ আসিয়া প্রথমত রেন্টুকে গ্রেপ্তার করিবে এবং তারপর যখন প্রকৃত ঘটনা জানিতে পারিবে, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়া তাহাকে হত্যা করিবার জন্য হত্যাকারী খুনিদের নিকট তুলিয়া দিবে। অতএব অন্য ডাক্তারের নিকট যাওয়া তাহার জন্য অসম্ভব। রেন্টু কহিল, আপনি ঔষধ লিখিয়া দিন এবং আপনার পিয়নকে দিয়া ঔষধপত্রাদি যাহা কিছু দরকার তাহা পর্যাপ্ত পরিমাণে আনাইয়া দিন। সকল কিছু সেই পরিমাণে আনাইবেন, যে পরিমাণে আনিলে সম্পূর্ণ সুস্থ হইয়া যাইবার পরও যেন দ্বিগুণ পরিমাণে ঔষধ বাঁচিয়া যায়। টাকা যাহা দরকার হয় আমার কাছ হইতে লইয়া লইবেন। ডাক্তার সাহেব তাহার পিয়ন দ্বারা ঔষধ, সেফরার 500 mg ক্যাপসুল, তুলা, আয়োডিন, গজ, স্যাফলন ইত্যাদি সকল কিছু পর্যাপ্ত পরিমাণে আনিয়া বড় 2টি শপিং ব্যাগে ভরিয়া রেন্টুর হাতে তুলিয়া দিয়া বলিলেন, ক্ষতস্থানসমূহে সেলাই করিতে হইবে। পায়ের এইখানটায় গুলি রহিয়াছে, তাহা বাহির করিতে হইবে। কি প্রকারে করিবেন তাহা আমি জানি না, তবে করিতেই হইবে, নইলে ভয়ানক বিপদ হইবে। 6 ঘণ্টা পর পর ক্যাপসুল খাইতে হইবে। রেন্টু একটি সেফরাট ক্যাপসুল খাইয়া খোদা হাফেজ বলিয়া ডাক্তারের কাছ হইতে বিদায় হইয়া গেল। কিন্তু কোথায় যাইবে সে তাহা জানে না। মনে মনে ভাবিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতজন ইহাদের কাছে কোন ক্রমেই যাওয়া যাইবে না। এতক্ষণে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর লোকেরা ওই সমস্ত জায়গায় আমার খোঁজে তল্লাশি শুরু করিয়াছে। আমাকে এমন জায়গায় যাইতে হইবে যে জায়গা প্রধানমন্ত্রী ও তার নিয়োজিত খুনিদের চিন্তার বাইরে। কিন্তু কোথায় সেই জায়গা? ভাবিতে ভাবিতে কুল কিনারা হইতেছে না। রাত অধিক হইতেছে, রাস্তা ফাঁকা হইয়া যাইতেছে, কিন্তু চিন্তার কুল হইতেছে না। হঠাৎ শান্তা ভাবির চেহারা মনে পড়িয়া গেল। পাঠকগণ নিরাপত্তা কারণে এইখানে ছদ্ম নাম ও ছদ্ম ঠিকানা ব্যবহার করা হইল। বিনা ভাবির মেয়ে আর রেন্টুর মেয়ে 3-4 বছর আগে একই সঙ্গে একই স্কুলে পড়াশোনা করিত। সেই সূত্রে রেন্টু ও তার স্ত্রী ময়না একদিন রায়ের বাজার শান্তা ভাবিদের বাসায় গিয়াছিল। শান্তা ভাবির স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলীর চাকরি করেন। তাহারা জনে অত্যন্ত নিরহ, শান্ত, সরল, সোজা প্রকৃতির, খুবই সাধারণ ভালো মানুষ। তাহারা যদি শোনে ঢাকা শহরের কোথায়ও কোন গোলমাল হইয়াছে, তাহা হইলে সেদিন আর ঘরের দরজায় খুলিবেন না। রেন্টু সিদ্ধান্ত লইল, আপাতত জোর করিয়া হইলেও শান্তা ভাবির বাসায় আশ্রয় লইবে। কিন্তু 3-4 বছর আগে মাত্র একবার যাওয়া সেই বাসা কি রেন্টু চিনিতে পারিবে? অনন্যোপায় হইয়া একটি স্কুটার করিয়া যাত্রা শুরু করিল। রায়ের বাজার যাইয়া স্কুটার ছাড়িয়া দিয়া পায়ে হাঁটিয়া বাসা খুঁজিতে হইবে। হঠাৎ রেন্টু চোখে ভূত দেখিল। এই বাসাটা তো একদম শান্তা ভাবির বাসার মতোই মনে হইতেছে। স্কুটার থামিতে থামিতে বেশ খানিকটা দূরে আসিয়া পড়িয়াছে। এখানেই স্কুটার ছাড়িয়া দিয়া রেন্টু পায়ে হাঁটিয়া ওই বাসাতেই ঢুকিয়া পড়িল। প্রথমে দ্বিতীয় তলার কলিং বেল টিপিল। দরজা খুলিতেই রেন্টু জিজ্ঞাসা করিল, এটা কি শান্তা ভাবির বাসা? জি না, উপরে ওনাদের বাসা। উপরের কলিং বেল টিপিতেই ভিতর হইতে আওয়াজ করিল, কে? আমি মতিউর রহমান রেন্টু, স্বর্ণলতার বাবা। আবার প্রশ্ন, কে? আমি স্বর্ণলতার বাবা, ময়নার স্বামী মতিউর রহমান। এবার দরজা খুলিয়া অবাক বিস্ময়ে অপ্রস্তুত হইয়া শান্তা ভাবি বলিলেন, আরে আপনি এত রাতে? কি বিষয়? আসুন আসুন, ভিতরে আসুন। ভিতরে ঢুকিয়া রেন্টু সোজা সোফার উপর বসিয়া পড়িল। শান্তা ভাবির ইঞ্জিনিয়ার স্বামী বাসাতে ছিলেন। অপ্রত্যাশিত ভাবে রেন্টুর আগমনে তাহারা হতবাক, হতবিহ্বল হইয়া জিজ্ঞাসা করিলেন, এতদিন পরে হঠাৎ কি মনে করিয়া, কিভাবে আসিলেন? তাও আবার এত রাতে আসিলেন? আপনার আগমনে আমরা খুশি হইয়াছি। এইদিকে কোথায়ও গিয়াছিলেন বুঝি? রেন্টু বলিল, না, আপনাদের বাসার উদ্দেশ্যেই আসিয়াছি।
ভদ্রলোক ও ভদ্রমহিলা বলিলেন, বেশ করিয়াছেন, বেশ করিয়াছেন। আপনাকে অসংখ্যবার বলিবার পর কেবল একবারই আসিয়াছিলেন, কিন্তু আজ এত রাতে কেন আসিলেন? রেন্টু কোন উত্তর না করিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে বাসার রুমগুলির পজিশন দেখিয়া লইল। সিঁড়ি দিয়া উঠিতেই সোজা রুম। এই রুম বসিবার রুম। এই রুমেরই উত্তর কোণে বাচ্চাদের পরিবার টেবিল। রুমের পশ্চিম পাশে মাস্টার বেডরুম, পূর্ব পাশে ডাইনিং কাম বেডরুম, তার দক্ষিণের কিচেন। এক্ষণের সময় রাত 10:30। বসিবার রুমে 2টি সোফা, টি টেবিল ছাড়াও আরও 3টি বেতের চেয়ার আছে। ডাইনিং কাম বেড রুমে একটি খাবার টেবিল, 6টি চেয়ার এবং একটি সিঙ্গেল খাট রহিয়াছে, যাহা বসিবার রুম হইতে স্পষ্ট দেখা যাইতেছে, কিন্তু মাস্টার বেডরুম এবং কিচেনে কি আছে তাহা দেখা যাইতেছে না। বিশেষ করিয়া বাহিরে যাইবার কোন দরজা রহিয়াছে কিনা তাহা দেখা যাইতেছে না। কিন্তু ইহা দেখা খুবই জরুরি হইয়া পড়িয়াছে, কারণ এইখানেই রেন্টুকে অবস্থান লইতে হইবে। শান্তা ভাবি যদি রেন্টুকে আশ্রয় নাও দেয়, জোর করিয়া হইলেও রেন্টুকে এইখানে থাকিতেই হইবে। ইহার বিকল্প কিছুই নাই। আমি আপনাদের কিচেনটা দেখিতে চাই, বলিয়াই অনুমতির অপেক্ষা না করিয়া রেন্টু কিচেনে প্রবেশ করিল। কিচেন হইতে সোজা মাস্টার বেডরুমে ঢুকিল। না, বাহির হইতে ভিতরে, ভিতর হইতে বাহিরে যাইবার কোন দরজা নাই, এমন কি জানালাও নাই। দম্পতি হতবিহবল হইয়া রেন্টুকে দেখিতে লাগিলেন। তাহার আচরণ ভদ্রলোকদের নিকট রহস্যময় মনে হইতে লাগিল। সে পুনরায় সোফায় আসিয়া বসিল এবং কহিল, আপনারা কেমন আছেন? ভালো, খুব ভালো। ময়নারা কেমন আছে? শান্তা ভাবি পাল্টা প্রশ্ন করিলেন। ভালো, খুব ভালো, বলিয়াই রেন্টু কহিল, আপনাদের সহিত আমার অত্যন্ত জরুরি এবং গোপনীয় কথা রহিয়াছে। আপনারা দয়া করিয়া ছেলেমেয়েদেরকে ভিতরের রুমে যাইয়া পড়াশোনা করিতে বলুন। এতক্ষণ ছেলেমেয়েরা রেন্টুকে গভীর আগ্রহভরে অবাক বিস্ময়ে দেখিতেছিল। এক্ষণে পিতামাতার নির্দেশে ভিতরের রুমে অর্থাৎ মাস্টার বেড রুমে চলিয়া গেল। রেন্টু কহিল, দেখুন, এক্ষণে আমি আপনাদের যাহা বলিব, যাহা দেখাইব, তাহা যে জীবনে কখনো কহিব, ইহা কখনো কল্পনাও করি নাই, স্বপ্নেই দেখি নাই। কিন্তু আজ আমাকে ইহাই করিতে হইবে, ইহাই দেখাইতে হইবে। ইহা ছাড়া আমার জীবন বাঁচাইবার অন্য কোন পথ খোলা নাই। এই দেখুন, আমার শরীরে 4টি গুলি লাগিয়াছে। বলিয়াই রেন্টু প্যান্ট উঠাইয়া পা বাহির করিল। ক্ষত বিক্ষত পা দেখা মাত্রই প্রকৌশলী ভদ্রলোক, ওরে বাবা বলিয়া চিৎকার দিয়া সোফা হইতে উঠিয়া একই একই ওরে বাবা একই বলিতে লাগিলেন। একটি কোথাও বলিবেন না, চুপ করেন, বলিয়া রেন্টু ধমক হাঁকিল। ভদ্রলোক এবং শান্তা ভাবি কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন, প্লিজ আপনি হাসপাতালের যান। রেন্টু কহিল, হ্যাঁ, আপনাদেরকে সঙ্গে লইয়াই হাসপাতালের যাইব। ভদ্রলোক কহিলেন, না না, আমি যাইব না। আপনি আপনার ভাবিকে লইয়া যান, আপনার বোনকে লইয়া যান। রেন্টু কহিল, আমি কাহাকেও লইয়া যাইব না। আমিও যাইব না। তবে? ভদ্রলোক প্রশ্ন করিলেন। রেন্টু কহিল, আমার কোমরে, হিপে আরও গুলির ক্ষত রহিয়াছে, দেখিবেন। শান্তা ভাবি বলিলেন, না না, আমরা আর দেখিতে চাহি না। রেন্টু কহিল, আমার কথা শেষ করিতে দিন। এই যে ব্যাগ দেখিতেছেন, ইহার ভিতর 3টি বোমা এবং 3টি হ্যান্ড গ্রেনেড রহিয়াছে। ইহার দ্বারা আমি আত্মহত্যা করিব, আর যাহারা আমার কথা মত কাজ করিবে না তাহাদেরকেও হত্যা করিব। এক্ষণে আপনারা ঠিক করুন, আপনারা কি করিবেন? আমার কথা মতো কাজ করিবেন, না আমি এই বোমা ফাটাইয়া ছেলেমেয়েসহ আপনাদেরকে হত্যা করিব, এই বাড়িঘর ধ্বংস করিব। প্রকৌশলী ভদ্রলোক কহিলেন, আমরা কি অপরাধ করিয়াছি? রেন্টু কহিল, আপনারা এখনো কোনোই অপরাধ করেন নাই, তবে আমার কথা না শুনিলে আপনাদেরকে হত্যা করিব। শান্তা ভাবি বলিলেন, বলুন, আপনি কি চান? আমি আশ্রয় চাই, আপনাদের বাসায় আশ্রয় চাই। আমার বাঁচিয়া থাকিবার জন্য আপনাদের বাসা ছাড়া পৃথিবীতে আমার আর আশ্রয়ের স্থান নাই, রেন্টু বলিল। ভদ্রলোক কহিলেন, আপনি থানায় যান, পুলিশের কাছে যান, পুলিশের সাহায্য নিন। রেন্টু কহিল, না, আমি পুলিশের সাহায্য নিতে পারি না, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিতে সমস্ত পুলিশ প্রশাসন এবং পেশাদার খুনিদের নিয়োজিত করিয়াছেন। তাহারাই আমাকে হত্যা করিবার জন্য বলি করিয়াছে। দয়াময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া আমাকে উদ্ধার করিয়া এক্ষণে আপনাদের বাসায় আনিয়া হাজির করিয়াছেন। এখন হইতে আমি আপনাদের বাসায় থাকিব, প্রয়োজনের অতিরিক্ত একটি মুহূর্তও থাকিব না। ভদ্রলোক কহিলেন,
ভাই আমরা নিরীহ লোক, আপনাকে আশ্রয় দিলে পুলিশ যদি আমাদেরকে ধরিয়া লইয়া যায়, আমাদের যদি কেহ ক্ষতি করে। রেন্টু কহিল, ধরিতে পারে, ক্ষতিও হইতে পারে, কিন্তু আমার কথা এই মুহূর্ত না শুনিলে, আমাকে আশ্রয় না দিলে, আমি এই মুহূর্তেই বোমা ফাটাইয়া এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটাইয়া এই বাড়ি ধূলিসাৎ করিয়া দিব। আপনাদের সকলকেও নিহত করিব, আমিও নিহত হইবে। বলিয়াই ঔষধপত্র ভর্তি ব্যাগটি কাছে লইয়া আসিতেই শান্তা ভাবি বলিয়া উঠিলেন, ভাই, ভাই, আপনি বোমা ফাটাইবেন না। আমরা আপনার কথা শুনিব, আপনাকে আশ্রয় দিব, আপনি বোমা ফাটাইবেন না। ব্যাগ রাখুন, ব্যাগ রাখুন, আমরা আপনার সব কথা শুনিব, আপনি যাহা বলিবেন তাহাই শুনিব। রেন্টু কহিল, তবে টেলিফোনটা এই মুহূর্তেই টেবিলে আমার সম্মুখে আনিয়া রাখুন। শান্তা ভাবি টেলিফোনটা তার সহ সোফার টেবিলে রেন্টুর সম্মুখে রাখিল। অতঃপর রেন্টু কহিতে লাগিল, আপনারা 1 কোথায়ও ফোন করিতে পারিবেন না। 2 ফোন আসিলে আমার সম্মুখে ধরিয়া না, ব্যস্ত আছি, পরে কথা বলিব ইত্যাদি বলিয়া রাখিয়া দিবেন। 3 কেহ বাহিরে যাইতে পারিবেন না। 4 বাহির হইতে কেহ আসিলে সাহেব অসুস্থ বা বিশ্রামে আছে ইত্যাদি বলিয়া অন্যদিন আসিতে বলিবেন। 5 মাস্টার বেডরুমের ভিতরে সবাইকে লইয়া থাকিবেন। 6 আমি ডাকিলেই কেবল বাহির হইবেন। 7 আপনাদের কিছু প্রয়োজন হইলে দরজা নক করিবেন, আমি অনুমতি দিলে দরজা খুলিবেন। ছেলেমেয়েরা ভয় পাইতেছে, এখন আপনারা বেডরুমে যাইয়া ভেতর হইতে দরজা লাগাইয়া শুইয়া পড়ুন। ভদ্রলোক হতবাক হইয়া খানিকক্ষণ বসিয়া রহিলেন, কোন কথা কহিলেন না। অবশেষে সতর্কতার সহিত আস্তে ধীরে বলিলেন, আপনার মঙ্গলের জন্যই বলিতেছি, আপনাকে হাসপাতালের যাইতে হইবে, তা না হইলে রক্ত ঝরিতে ঝরিতেই আপনি মারা পড়িবেন। রেন্টু কহিল, মরিলেও হাসপাতালের যাইতে পারিব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া খুনি ঘাতকের দল ইতিমধ্যে নিশ্চয়ই হাসপাতালের ও ক্লিনিক সমূহে আমার সন্ধানে তল্লাশি চালাইতেছে। আমার আত্মীয় স্বজনের বাসায়ও ইতিমধ্যে নিশ্চয় আমার সন্ধানে হানা দিয়াছে। আপনাদিগকে আজ শুধু এই কারণে বিপদে ফেলিয়াছি, খুনি ঘাতকের দল চিন্তাও করিতে পারিবে না যে আমি আপনাদের এইখানে আশ্রয় লইয়াছি। রেন্টু তাহার পরিচিত এক প্রাইভেট ক্লিনিকের পাঠ্যগণ নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা হইল না, মালিকের বাসায় ফোন করিলে তিনি ফোন ধরিয়া বলিলেন, রেন্টু ভাই আপনি ঠিক আছেন তো? আমার ক্লিনিকে এবং বাসায় তাহারা আপনাকে খুঁজিয়া গিয়েছে। তাহারা ক্লিনিক এবং আমার বাসায় তন্ন তন্ন করিয়া তল্লাশি করিয়াছে। তাহাদের মুখেই জানিতে পারিলাম আপনাকে গুলি করা হইয়াছে। আপনি আহত অবস্থায় পালাইয়া গিয়াছেন। আপনি সর্বোচ্চ সাবধানে থাকিবেন। আপনাকে খুঁজিয়া বাহির করিবার জন্য তাহারা গোটা শহর চষিয়া বেড়াইতেছে। সকল সময় আল্লাহকে স্মরণ করিবেন, সাবধানে থাকুন। কাহারোর সাথে যোগাযোগ না করাই উত্তম হইবে। ইতিমধ্যে আমার সহিত অনেকের ফোনে কথা হইয়াছে। তাহারা আপনার সকল মহলেই পাগলা ক্ষিপ্ত কুকুরের ন্যায় হানা দিতেছে, হুমকি ধমকি করিতেছে। সকল পরিচিতি মহল পরিত্যাগ করুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। বলিয়াই ক্লিনিকের মালিক ভদ্রলোক ফোন রাখিয়া দিলেন। ধন্য হে সৃষ্টিকর্তা, ধন্য তোমার অসীম ক্ষমতার, হে খোদা তাআলা, তোমার মহিমা অপার। গভীর অরণ্যে হিংস্র বাঘের দল আক্রমণ করুক, জলের অতল তলে অনেকটা পাশের দলে জড়াইয়া ধরুক, আর প্রধানমন্ত্রী হইয়া শেখ হাসিনা স্বয়ংই হত্যার চেষ্টা করুক। তুমি দয়াময় সর্বশক্তিমান খোদা যদি সহায় হও, তাহা হইলে কেহই তোমার বান্দাকে হত্যা করিতে পারিবে না। তুমি মহান আল্লাহ, কোন না কোনোভাবে তোমার বান্দাকে রক্ষা করই, উদ্ধার করই। এ লীলা বুঝা মানুষের সাধ্য নয়। তোমার এ কীর্তির কণামাত্র বুঝাও মানব মস্তিষ্কের কার্য নয়। হে দয়াময় পরম দয়ালু আল্লাহ, সমস্ত প্রাণ উজাড় করিয়া বলিতেছি, তুমি সর্বশক্তিমান, অদ্বিতীয়। দয়াময় আল্লাহ, তোমার মহিমা অপার, তুমি অসীম। রেন্টো একবার এই ক্লিনিক মালিকের বাসায় আশ্রয় লইবার চিন্তাও করিয়াছেন। এই চিন্তা করিতে করিতেই দয়াময় আল্লাহ তাআলা দয়া করিয়া এই দম্পতির ছবি রেন্টুর চোখে তুলিয়া ধরিলেন। আর রেন্টুর সঙ্গে সঙ্গে এই দিকে রওয়ানা হইয়া আসিয়া এক্ষণে এইখানেই আশ্রয় লইয়াছে। যদি রেন্টু শান্তা ভাবিদের এই বাসায় আশ্রয় না লইয়া ক্লিনিক মালিকের বাসায় আশ্রয় লইত, তাহা হইলে এতক্ষণে রেস্টুকে ইহকাল ত্যাগ করিতে যে হইত, ইহাতে সংশয় থাকিত না।